আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। খলিল সাহেব খুবই বিধ্বস্ত, দেখে মায়া লাগলো। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এই মে মাসের 6 তারিখ চীনে দুইজন নেতার সাথে বৈঠক করেছেন। একজন হলো ওয়াং হুনি, আরেকজন হলো ওয়াং ই। ডক্টর খলিল তার সংক্ষিপ্ত চীন সফর শেষ করেছেন এবং এই চীন সফরের উপর দুই দেশ থেকে একটা প্রেস রিলিজ প্রকাশ করেছে। সেটার ভিত্তিতে আমি ডক্টর খলিলের এই চীন সফর কেমন হলো এবং এটা এটা থেকে আমরা তারেক রহমানের সরকারের ভবিষ্যৎ কি রকম হতে পারে সেগুলো একটু একেবারে নৈর্ব্যক্তিকভাবে অবজেক্টিভলি অ্যানালিসিস করব। তো সঙ্গে থাকুন। প্রথমে আমরা দেখি যে তিনি যে দুটো বৈঠক করেছেন তার মধ্যে এক নম্বরটা ছিল বা যেটা অনেকটা আপনার বলবো যে কসমেটিক, সেটা ছিল ওয়াং হুনিং এর সাথে বৈঠক। ওয়াং হুনিং চীনের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি তাদের ন্যাশনাল কমিটি অব দি চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান। এই জিনিসটা হলো যে কনসালটেটিভ পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সটা হলো চীনের পার্লামেন্ট যেটা আছে ন্যাশনাল পিপলস কংগ্রেস, তার পাশাপাশি একটা সংগঠন। এটা পলিটিক্যাল সংগঠন, এটা কোনো আইন প্রণয়ন করে না, বাট খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন। এবং এটা অর্থাৎ চীনের যে তাদের যে কমিউনিস্ট মূল্যবোধ আছে সেই সংক্রান্ত তার আলোকে গভর্নমেন্টের পলিসিকে তারা উপদেশ দেয়। ওয়াং হুনিং বর্তমানে চীনের 4 নম্বর ক্ষমতাধর ব্যক্তি। অর্থাৎ ওনাদের যে নেতারা আছেন বর্তমানে, 1 নম্বরে তো প্রেসিডেন্ট শি আছেন, তারপরে চীনের প্রধানমন্ত্রী, তারপরে তাদের ন্যাশনাল কংগ্রেসের যিনি স্পিকার বা চেয়ারম্যান, তারপরে চতুর্থ হলো ওয়াং হুনিং। তার সাথে একটা বৈঠক করেছেন। এই বৈঠকের ব্যাপারে দুই তরফ থেকে আমরা যে কাগজ দেখেছি সেখানে মোটামুটি এটা একটা মানে খলিলুর রহমানকে সম্মান দেখিয়ে একটা বৈঠক করতে দিল তারা, এরকম। এখানে আর খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ অফিসিয়াল যে বৈঠকটা উনি করেছেন সেটা হলো চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সাথে। ওয়াং ই চীনের অনেক পুরনো ডিপ্লোম্যাট, অনেক দীর্ঘদিন ধরে উনি চীনের পররাষ্ট্রমন্ত্রী। মাঝখানে তারা একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছিলেন প্রেসিডেন্ট শি, যে ব্যক্তি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের চীনের রাষ্ট্রদূত। তো ওনাকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করার পর কিছুদিন ওয়াং ই অন্য দায়িত্বে ছিলেন, আবার এই পররাষ্ট্রমন্ত্রীটাকে প্রেসিডেন্ট শি কিন্তু খুব দ্রুত বাদ দিয়ে দিলেন। কয়েক মাস ছিল বোধহয়, তারপরে আবার ওয়াং ই এসে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আমরা ওয়াং ইকে চিনি, উনি বাংলাদেশেও অনেকবার এসেছেন। তো ডক্টর খলিলুর রহমানের সাথে এই বৈঠকের পর তারা যে প্রেস রিলিজ প্রকাশ করেছেন, এটা দুই দিক থেকে প্রকাশ করা হয়েছে এবং খুবই সুলিখিত একটা প্রেস রিলিজ, 10 পয়েন্টের। সেখানে অনেক কথা আছে। সেখানে যেমন বাংলাদেশ থেকে এক চীন নীতির যে যে কমিটমেন্ট সেটা সুস্পষ্টভাবে বলা আছে, যেটা সবসময় বলা হতো। অর্থাৎ তাইওয়ান চীনের অংশ, এটা একেবারে খুব অনেক বেশি জোর দিয়ে ডক্টর খলিল বলেছেন। অর্থাৎ ডক্টর খলিল তো না, বাংলাদেশের পজিশন তিনি উল্লেখ করেছেন। তারপরে আছে মধ্যপ্রাচ্য নিয়ে কথা আছে। মধ্যপ্রাচ্যের যা যা আছে তারা সবাই এগুলো সমর্থন করেন, ডিপ্লোম্যাটিক প্রসেস। তারপরে এটাতে এবং রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কথা আছে। রোহিঙ্গাদেরকে তো আমরা ডিসপ্লেসড পিপল বলি, অর্থাৎ ইন্টারনালি ডিসপ্লেসড মিয়ানমার পিপল বা এইরকম বলি, তাদেরকে শরণার্থী, রিফিউজি এগুলো বলা হয় না। এটা আওয়ামী লীগ সরকারের আমল থেকে। সেখানেও চীন আগে যা যা বলতো, যে আলাপ আলোচনা করে চীন যতটা সহায়তা করার এদেরকে মিয়ানমারে পাঠানোর ব্যাপারে সহায়তা করবে, এই কথাগুলো বলেছেন। তো এইখানে যে 3টা পয়েন্ট এ পর্যন্ত উল্লেখ করলাম সেগুলো গতানুগতিক, এখানে নতুনত্বের কিছু নাই। বাংলাদেশ সবসময় চীনকে আসলে এক চীন নীতিতে সমর্থন দিয়েছে, এমনকি আমেরিকাও এক চীন নীতিরই সমর্থন দেয়। যে তাইওয়ান চীনের অংশ আমেরিকা মনে করে,
তবে পার্থক্য হলো যে কোন গভর্নমেন্টটা সেই চীনের প্রতিনিধিত্ব করে এটা নিয়ে আমেরিকার ব্যাখ্যা ভিন্ন, এবং আমেরিকান পজিশন হলো যে চীন যাতে জোর করে তাইওয়ান দখল না করে। আর বাংলাদেশ বা অনেক দেশেরই, আসলে সারা বিশ্বেরই পজিশন হলো যে তাইওয়ান চীনের অংশ, এবং এর পরবর্তী কথাগুলো হয়তো ভিন্ন হতে পারে। বাংলাদেশ এটা একেবারে শক্তভাবে এটাকে আপনার সমর্থন করে। আমাদের মনে আছে যে বর্তমানে যিনি অর্থমন্ত্রী তারেক রহমান সরকারের আমির খসরু মাহমুদ চৌধুরী তাইওয়ানের একটা অফিস বাংলাদেশে খুলতে দিয়ে তখন তিনি বাণিজ্য মন্ত্রীর চাকরি হারিয়েছিলেন। তো ওইসব কথায় যাব না, কথাগুলো লম্বা হয়ে যাবে। আমরা ডক্টর খলিলের এই চীন সফরের উপর থাকি। এর বাইরে আমি তিনটা জিনিস খুব ভালোভাবে আলোচনা করতে চাই, যেখানে একটা জিনিস তারা যেটা বলেছিলেন যে তারা কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ এরকম একটা চুক্তি হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালে, যার জঙ্গি উত্থানের আগে আগে জুলাই মাসে আমাদের সবার মনে আছে। শেখ হাসিনা যখন চীন সফর করেন তখন এই চুক্তিটা স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে। এটা 2016 সাল থেকে চলে আসছে বাংলাদেশ আর চীনের মধ্যে এই পার্টনারশিপটা। তো 2024 সালে এটাকে বেশ এই নামটা দেয়া হয় যে কম্প্রিহেন্সিভ চায়না বাংলাদেশ কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ। বাংলা করলে কি হবে দেখি চেষ্টা করে, যে চীন এবং বাংলাদেশের মধ্যে সর্বাত্মক মানে একেবারে সব ধরনের স্ট্র্যাটেজিক কৌশলগত, যেখানে সাধারণত আপনার মিলিটারি যুক্ত হয়, স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ এবং সহযোগিতামূলক পার্টনারশিপের বাংলা হতে পারে অংশীদারিত্ব, অর্থাৎ চীন এবং বাংলাদেশের মধ্যে সর্বাঙ্গীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব। এটা শেখ হাসিনা এবং প্রেসিডেন্ট শি এর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল 2024 সালে। সেই ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার আছে। তারপরে একটা জিনিস আছে, সেটা হলো তিস্তা প্রকল্পে বাংলাদেশ চীনের দুটো শব্দ আছে। আমি প্রেস রিলিজে যেটা পড়লাম যে বাংলাদেশ চীনের ইনভলভমেন্ট চায় এবং সাপোর্ট চায়, অর্থাৎ চীনের অংশগ্রহণ চায় এবং চীনের সমর্থন চায় তিস্তা প্রকল্প বলে আমরা যেটা জানি আর কি, তিস্তা অববাহিকায় পানি সংরক্ষণ ইত্যাদি ইত্যাদি সব মিলে, যেটার সম্পর্কে আপনারা সবাই জানেন যে এই বিষয়টা 2024 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করে আসার পর তখনকার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং শেখ হাসিনা নিজেও বলেছিলেন যে এইটা ভারত করুক, মানে ভারত করবে এই ধরনের একটা, অর্থাৎ ভারত করুক এইটা প্রাধান্য দিচ্ছিলেন তখনকার সরকার। এখন যে খলিলুর রহমান, যেটা প্রেস রিলিজে খলিলুর রহমানের সফরের পর উল্লেখ করা হলো যে বাংলাদেশ তিস্তা প্রকল্পে চীনের ইনভলভমেন্ট এবং আপনার সাপোর্ট চায়। তো ইনভলভমেন্ট অ্যান্ড সাপোর্ট মনে হচ্ছে খুব সতর্কভাবে শব্দ দুটোকে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এটার মানে করলে এরকম হতে পারে যে ইনভলভমেন্ট সাপোর্ট, অর্থাৎ এইখানে এই কথাগুলো একটু আপনার অস্পষ্ট রাখা হয়েছে। আমার ধারণা খলিলুর রহমান সাহেব অত্যন্ত সতর্কতার সাথে এই দুটা শব্দ উনি সেখানে প্রয়োগ করেছেন। আপনারা বুঝতে পাচ্ছেন যে তিস্তা প্রকল্প তো একটা সেন্সিটিভ ইস্যু, ভারতের জন্য এটা এক ধরনের দুশ্চিন্তা, চীনের এখানে অতিরিক্ত আগ্রহ, এইটা নিয়ে আমার মনে হয় যে খলিলুর রহমান সাহেব এখানে একটু সতর্কভাবে শব্দ প্রয়োগ করেছেন। এটাও আমার কাছে এটা ভবিষ্যতে কোন দিকে যায় আমরা তো খেয়াল রাখবো। পরের যে অংশটা আমি একটু পড়বো প্রেস রিলিজ থেকে, সেটা না পড়ে মুখস্থ বলতে পারছি না। যেটা আমার কাছে সবচেয়ে মনে হলো যে খলিলুর রহমান সাহেবের ভিজিটের সময়, অর্থাৎ এই প্রেস রিলিজ তৈরি করার ক্ষেত্রে যে বুঝে বা না বুঝে বেশ আমি বলবো যে
চিন্তা করার মতো একটা বিষয় সেখানে আছে। তো আমি এখানে খুলে রেখেছি, একটু পড়ি। সেটা বলা হয়েছে যে 4 নাম্বারে এই প্রেস রিলিজের, আপনারা ফরেন মিনিস্ট্রির ফেসবুকে এটা পাবেন। সেখানে বলা হয়েছে, China reiterated its support for Bangladesh in safeguarding its national independence, sovereignty, and territorial integrity, and reaffirmed its respect for the development path independently chosen by the people of Bangladesh, suited to its own national conditions. এখানে আম, এই জায়গাটায় খলিলুর রহমান সাহেব তো পাকা লোক, ধরতে পেরেছেন বা পারেননি সেটা আসলে সেই তর্কে যাব না। এইখানে এসে চীন একটু আপনার প্রাধান্য খাটিয়েছে। কি রকম, এটা কিন্তু বলা হচ্ছে না। ওই প্যারাগ্রাফেই বাংলাদেশ অনেক কিছু বলেছে, যে আমরা তাইওয়ানকে চীনের অংশ মনে করি, চীনের সরকারকে তাইওয়ানের সরকার মনে করি, অর্থাৎ প্রেসিডেন্ট শিকে তাইওয়ানেরও প্রেসিডেন্ট মনে করে বাংলাদেশ, ঠিক এই রকম। এবং এর ব্যাপারে জাতিসংঘের সাধারণ পরিষদের যে আপনার যে রিজলিউশন আছে সেইটাকে বাংলাদেশ সম্মান করে, এগুলো আছে। খুব একেবারে চীনের মনের মতো করে কথাগুলো বলেছে। পরবর্তী কথাটা চীন বলছে, বাংলাদেশ তো দিল চীনকে তাইওয়ানের ব্যাপারে সব ধরনের আপনার সাপোর্ট দিল তাইওয়ানের ব্যাপারে। এরপরে চীন কি দিচ্ছে? চীন দিচ্ছে যেটা, সেটার সংক্ষেপে যদি আমরা এটা বলি, সেটা হলো যে চীন বাংলাদেশ একটা স্বাধীন, ওই যে লাইনটা ইংরেজিতে পড়লাম সেটা আর পড়তে যাচ্ছি না, আমার এই ল্যাপটপের উপরে আরেকটা কম্পিউটার রেখেছি, ওখান থেকে পড়লাম। অর্থাৎ চীন চায় বাংলাদেশ একটা স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করুক বা স্বাধীন পররাষ্ট্রনীতির উপর চলুক। এই জায়গাটা হলো যে আমি মনে করি যে পুরো এই প্রেস রিলিজ থেকে আমরা যেটা জানলাম, সেইখানে চীন বাংলাদেশকে ওই জিনিসটা স্মরণ করিয়ে দিয়েছে, যে ইউনুস যে দেশ বিক্রি চুক্তি করে চলে গেছে, পরবর্তীতে সেখানে বলা হয়েছে না যে এখন থেকে আমাদের মিলিটারিদের জন্য অস্ত্রপাতি এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে 2টা সামরিক চুক্তি করতে হবে, এসব জিনিস আছে। তো ওই জায়গায় আপনার এসে দেখা গেল যে চীন এই মানে যেই কাগজটা প্রকাশিত হয়েছে, সেই কাগজ বলতে এখানে কি একটা প্রেস রিলিজ, অর্থাৎ প্রেস রিলিজ মানে হলো যে তারা দুই পক্ষ এই জিনিসগুলোর প্রতি একমত হয়েছে, এগুলা তারা সাংবাদিকদের জানাচ্ছে। তো সাংবাদিকদের জানানোর ক্ষেত্রে এই একটা জায়গায় এসে চীন খলিলুর রহমান সাহেবকে একটু চাপ প্রয়োগ করেছে, যে তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে মোটামুটি ওই 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 কথাটা বলে। আমি ইংরেজি লাইনটা আবার পড়ি, পড়ে মনে হচ্ছে আবার না পড়লে হয়তো আপনারা আমার কথাটা বুঝতে পারবেন না, সেই জন্য আবার পড়ি একটু। China reiterated its support for Bangladesh in safeguarding its national independence, sovereignty, and territorial integrity, and reaffirms its respect for the development path independently chosen by the people of Bangladesh, suited to its own national conditions. এটা এটা বেশ আমি বলবো যে বাংলাদেশের যেসব ডিপ্লোমেট আছে আমাদের ফরেন মিনিস্ট্রিতে, যদিও এই প্রেস রিলিজটা অত্যন্ত সুলিখিত, এখন তো সুলিখিত প্রেস রিলিজ করা কোনো বিষয় না, চাইনিজরা সেখানে ছিল। চাইনিজরা তো যারা ইংরেজি জানে তারা খুব ভালো ইংরেজি জানে, যারা বাংলাও জানে। আর এখন এআই আসার পরে আসলে এইসব জিনিস কত সুন্দর লেখা যায়, এটা শুধু আইডিয়াটা থাকলেই সুন্দর আপনার ক্রাফটিংটা করা যায়। কিন্তু এগুলোর উপর সতর্ক দৃষ্টি রাখা, কোন শব্দটা আসছে, কি কথাটা বলা হচ্ছে, সেইটা যদি আমরা চিন্তা করি, তাহলে এটা একেবারে অবভিয়াস যে চীন এই কথাগুলো এখানে আপনার সংশ্লিষ্ট করেছে বাংলাদেশকে, অর্থাৎ তারেক রহমানকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যে তোমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইতিমধ্যে বিক্রি হয়ে গেছো, সেই ব্যাপারে আমাদের আপত্তি আছে। আমরা চাই তোমরা স্বাধীন পররাষ্ট্রনীতি
গ্রহণ করবে এবং চীন বাংলাদেশকে ভবিষ্যতে কি ধরনের অর্থনৈতিক সহায়তা দেবে না বা না দেবে, আমার মনে হয় এই যে একটা সেন্টেন্স এই প্রেস রিলিজে প্রকাশ করা হলো দুই তরফ থেকে, সেটার উপর অনেকখানি কিন্তু নির্ভর করবে। এখানে এইটার আরো কিছু আপনার কনোটেশন আছে যে বাংলাদেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি রক্ষার ব্যাপারে, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিতে কে ভাগ বসাতে পারে, হয় ভারত ভাগ বসাতে পারে, বাংলাদেশ দখল করে নিল, বা মার্কিন যুক্তরাষ্ট্র ভাগ বসাতে পারে, যে আপনার ওই কক্সবাজারের কি বলে যে ওই দ্বীপটা সেন্ট মার্টিন, ওইখানে ঘাঁটি গাঁটলো, কথার কথা বলছি আমি, এগুলো আমি আমার ভিডিওতে আপনাদেরকে বলেছি যে ভিডিওগুলো আমি আনবায়াসড করব, যাতে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন কিছু জানতে পারে তথ্যগুলো, কারণ বাংলাদেশ থেকে তো আপনি এসব তথ্য এখন জানতে পারবেন না, এগুলো বিশ্লেষণ করার মতো মানুষও এখন আর নাই। যা হোক, সেদিকেও সেসব কথা বলে লাভ নাই। তো এই জায়গাটায় কিন্তু চীন অর্থাৎ এই বাংলাদেশকে কিন্তু যে জিনিসগুলো কিন্তু চীনের রাষ্ট্রদূত ঢাকা থেকে আগেই বলছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অর্থাৎ চীন এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, তার মাঝখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এসে দাঁড়ায়, তাহলে সে সম্পর্ক আর উন্নতি হবে না। আর খলিল সাহেবকে আমি বুঝতে পারি যে আসলে টাকার জন্য ওনারা চীনের শরণাপন্ন হয়েছেন সরকার চালানোর জন্য। মার্কিনীরা তো টাকা দিবে না, ওরা তো 45,000 কোটি টাকা ডলারে করে নিয়েই যাচ্ছে আগামী 10-12 বছরের মধ্যে। দেখেন একটা পদ্মা সেতু করে দিছে চীনের সহায়তায়, সেটা 32,000 কোটি টাকা লেগেছিল, আর এখানে 45,000 কোটি টাকা 12টা বোয়িং বিমান কিনে, যে বিমান কিন্তু বাংলাদেশের যে আমাদের বিমানের যে অবস্থা, এটা থাই এয়ার কিনলেও কথা ছিল, সিঙ্গাপুর এয়ার বা অন্য কোনো, যাই হোক সেটা করেছে। তো এই জায়গাটা আর কি আমি বলবো যে তারেক রহমানের সরকারকে কিন্তু খুব ভালোভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, এবং এটা বোঝাও যায় আসলে। আপনারা দেখবেন, আমি খলিলুর রহমান সাহেবের, খলিলুর রহমান তো পাকা হাড্ডি, রজার খলিল, হ্যাঁ, রজার খলিল নামে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ইত্যাদি করেছে, হ্যাঁ, দীর্ঘদিন জাতিসংঘে চাকরি করেছে, বাংলাদেশ সরকারেরও টাকা কড়ি খেয়েছে, এরা একসাথে দুইটা চাকরি করে দুইটা পেনশন খাওয়া মানুষ, খুব চালাক কিন্তু। এবং আপনারা খেয়াল করেছেন কিনা, ডক্টর খলিল কিন্তু তারেক রহমানের মন্ত্রিসভার লোকজনের যে টাকা কড়ির হিসাব পত্রিকায় দেখেছি, তার মধ্যে সে অনেক ধনী, মানে একেবারে 4 নাম্বার না 5 নাম্বার ধনী। ধনী মানে কি, সারা জীবন ইউএনএ তে চাকরি করলে অনেক টাকা বেতন পাওয়া যায়, আর বাংলাদেশ সরকার থেকেও বেতন ভাতা, তার বেতন মানে লিয়েনে ছিল, কিন্তু পেনশন তো নিয়েছে। তো এগুলা করে তো নিশ্চিতভাবে সে অনেক ধনী হয়ে গেছে। তো এই বৃদ্ধ বয়সে এই লোকটা কেন এখানে আসলো? এই খলিল সাহেব, আমি গত 15-20 বছর শুনেছি যে আওয়ামী লীগের সাথেও তদবির করে যে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য, তার জীবনের একেবারে আপনার স্বপ্ন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হওয়া। এবং এখন তো বোঝা যাচ্ছে যে ইউনূসের সাথে তারেক রহমানের সংযোগ ঘটানোতে এই খলিল যথেষ্ট ভূমিকা পালন করেছে। ইউনূসকে হয়তো ভয়টয়ও দেখিয়েছে যে আপনি জামাতের সাথে না গিয়ে তারেক রহমানের হাতে ক্ষমতা দিয়ে দেন। কারণ হলো, খলিলুর রহমান তো জামাতের পররাষ্ট্রমন্ত্রী হলে একরকম, আর বিএনপি যাদের ভোট আছে তাদের পররাষ্ট্রমন্ত্রী হলে একরকম। কিন্তু খলিলুর রহমান সাহেবের যে বিদেশ সফর কতগুলা দেখলাম, এখানে দেখলাম যে উনি যখন আপনার ওই যে কি বলে আনাতোলিয়া প্রসেস ডিপ্লোমেসি একটা আছে, তুরস্কের একটা প্রসেস, তারপরে উনি কিছুদিন আগে ইউরোপে গেলেন, ওখানে গেলে উনি খুব রিল্যাক্সড থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রে গেলে ওনার মুখ খুব রিল্যাক্সড, চেহারা খুব রিল্যাক্সড। কিন্তু ভারতের ওই ছবিগুলাতে দেখলাম যে উনি টেন্সড। আর চীনে এখানে একেবারে মানে লোকটার মনে হলো যে 10 বছর বয়স বেড়ে গেছে, যদিও বয়স তো 70 অ্যারাউন্ড হবে তার। 1977 সালে তাদের বিসিএস পরীক্ষা শুরু হয়, 1979 সালে ওনারা বিসিএস চাকরিতে জয়েন করেন, এবং খলিল সাহেব ওনার ব্যাচের বয়সে বোধহয় সবার চেয়ে ছোট, অর্থাৎ যথেষ্ট কম বয়সে চাকরিতে ঢুকতে পেরেছেন। বোঝা যায় অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তো যাই হোক, মেধাবী হোক আর যাই হোক, খলিল সাহেবের সম্পর্কে আছে খারাপ কথা বলবো না, তবে ওনাকে একটা উপদেশ দিতে চাই যে এটা সুস্পষ্ট প্যাটার্ন, যদি আপনি একটু মানে আবেগ সংযত, অর্থাৎ আপনি যে চাপে আপনার চেহারায় যে যে ভাঁজ পড়ে যায়, চেহারাটা যে বিকৃত হয়ে যায়, টুইস্টেড হয়ে যায়, এইটা সামলানোর চেষ্টা করেন। আপনি ডিপ্রেশনের ওষুধ খান বা
স্নায়ুতন্ত্র শীতল করে, আপনার এই ধরনের ওষুধ খেয়ে ভিজিটগুলো করলে আমরা ধরতে পারবো না আপনি কোন অবস্থায় আছেন। এখন কিন্তু আমরা ধরে ফেলছি। যা হোক, শেষ কথা হলো যে ডক্টর খলিল আম, আনন্দ করছেন এসব লোকজন, তো আসলে মানে আমি বলছি না যে ডক্টর খলিল একজন বেকুব বা কিছু একটা, কিন্তু তারেক রহমানের সরকার এবং ডক্টর খলিল, তবু আমি বলবো যে এই চায়না ভিজিট ডক্টর খলিলের থেকে তারেক রহমান সরকারের উচিত ডক্টর খলিলকে কিছু পয়েন্ট দেয়া পররাষ্ট্রমন্ত্রী হিসাবে। বেচারা নিজে এত কষ্ট এত চাপ সহ্য করে যেটা করে এনেছে, কিন্তু চায়না কিন্তু মনে করিয়ে দিয়েছে যে তোমার ফরেন পলিসি বা তোমার আর আমার সম্পর্কের মাঝখানে যদি যুক্তরাষ্ট্র ভারত এগুলো ঢোকে তাহলে কিন্তু আমি টাকা দেব না। যে লাইনটা দুইবার পড়লাম সেটার মানে এইটাই হয়। তো এখন তারা তো তিস্তা চুক্তি, তিস্তা প্রকল্পে চীনের ইনভলভমেন্ট চেয়েছে, আমি বলবো যেটা সতর্কভাবে শব্দ প্রয়োগ করেছে, একটু ওপেন রেখেছে যে এখানে আরো অন্য দেশেরও ইনভলভমেন্ট চাইতে পারে। তো এটা কি আজকে আবার আরেক জঙ্গি যে নৌকায় করে পাকিস্তান থেকে অ্যাটম বোমা আনতে চায়, সে দেখলাম যে আবার কনক সরোয়ারের কাছে ইন্টারভিউ দিচ্ছে, এবং এই জঙ্গি শাহিদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাতের টোটো করে ঘুরে বেড়ায় মেয়ের জন্য ঢাকার রাস্তায় রাস্তায়। এই বদমাস মানে খলিলকেও চাপ দিচ্ছে যে মানে খুবই চাচ্ছে যে চীনের সাথে বাংলাদেশের মানে এগুলা হোক, বিশেষ করে তিস্তা প্রকল্প হোক। কিন্তু এই শাহাদুজ্জামান এত বেকুব একটা জিনিস, ও কিন্তু বুঝতে পারছে না যে এখানে ওই শাহাদুজ্জামান যেহেতু জঙ্গি হয়ে গেলে কি ঘৃণাটা চলে যায় ভারতের প্রতি, কিন্তু এখানে যে পেছনে যে মার্কিন যুক্তরাষ্ট্র বসে আছে সেটা শাহেদুজ্জামান ভুলে গেছে। তার মানে ভারত ঘৃণার চোটে, তার ইন্টারভিউ দেখে বুঝলাম আর কি। তো যা হোক, আমার মনে হয় আমি আপনাদের তথ্যগুলো দিতে পেরেছি। আমি নিজে কোনো বিশ্লেষণ করিনি, যে কাগজ তারা প্রকাশ করেছে সেই কাগজের ইংরেজি থেকে বাংলা করলে কি অর্থ দাঁড়ায় অনেকটা সেটাই বললাম। সবাই সাথে থাকুন, যেহেতু নিয়মিত ভিডিও করছি আমি ভিডিওগুলা নৈর্ব্যক্তিক করার চেষ্টা করব, অবজেক্টিভ অ্যানালিসিস করব। অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের এই নীতিতে কোনো ধরনের আপোষ নাই। তারপরেও অনেক তথ্য জানতে হয়, কূটনৈতিক ভাষা বুঝতে হয়, এবং আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকেও ভবিষ্যতে কূটনীতিতে দক্ষতা অর্জন করতে হবে। এবং যে কথা বলে শেষ করব সেটা হলো, বর্তমানে ফরেন মিনিস্ট্রির অবস্থা অত্যন্ত বাজে। ওদের চেহারা দেখে বোঝা যায়, আমি অবশ্য অনেকদিন দেখি না। তো এটা বাংলাদেশের কোন সরকার কিন্তু একটা শক্তিশালী পররাষ্ট্র অর্থাৎ কূটনৈতিক সার্ভিস হোক সেটা চায়নি বা করেনি, ভবিষ্যতে এটা করতে হবে। এবং আরেকটা জিনিস বলে শেষ করে, সেটা হলো এই যে বাংলাদেশ একটা জটিল ভূরাজনৈতিক অবস্থার মধ্যে আছে, তারেক রহমান সরকার এটা হাড়ে হাড়ে টের পাবে, কিন্তু তারেক রহমান বা খলিলুর রহমান এরা কিন্তু এই জায়গাটায় আপনার টিকতে পারবে না এই টানাপোড়েনের মাধ্যমে চতুর্মুখী। তো আমি বরঞ্চ পরাশক্তিগুলোকে বলবো যারা বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশকে তাদের ভূরাজনৈতিক স্বার্থের জন্য বাংলাদেশকে তাদের পক্ষে চায়, ভারত, চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, এইভাবে চারটাই তো আসলে মোটা দাগে, আর ইউরোপিয়ান ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র তো অনেকটা এক ধরনের। তাদেরকে আমি আহ্বান জানাবো যে আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাপোর্ট করেন, এবং উনি যে নিরপেক্ষ থেকে সবার সাথে যে সুসম্পর্ক রক্ষার চেষ্টা করেছিলেন সেটাতে আপনারা ফিরে আসেন। সেটা হলে আসলে আপনাদের সবারই স্বার্থ রক্ষিত হবে এবং বাংলাদেশেরও স্বার্থ রক্ষিত হবে। বাংলাদেশের স্বার্থ যদি রক্ষিত না হয় সেখানে আপনাদের স্বার্থ রক্ষিত হবে না, কারণ হলো যে আলটিমেটলি তো বাংলাদেশের জনগণ এখানে আপনার ব্যাপার। হ্যাঁ, আপনাদের স্বার্থ রক্ষিত হবে যদি আপনারা বাংলাদেশকে আফগানিস্তানের মতো করে ফেলতে পারেন, বাংলাদেশকে ফকির মিসকিন বানিয়ে দিতে পারেন, যেটা ৪৫,০০০ কোটি টাকার ১৪টা বোয়িং এর জন্য নিয়ে যাচ্ছেন। বোয়িং তো আপনাদের মানে আপনাদের ঘরের মধ্যে আপনাদের গুদামে পড়ে থাকে, বোয়িং তো আপনাদের জন্য কিছু না, তাই না? সেটা দিয়ে আপনারা ৪৫,০০০ কোটি টাকা নিয়ে যাচ্ছেন। তো এইভাবে যদি আপনারা শোষণ করতে থাকেন বাংলাদেশকে, আর তার জন্য ইউনূস এবং তারেক রহমানকে সম্মান করে, এটা বলছি না যে এই ধরনের মানে লোকজনকে এনে ক্ষমতায় বসান,
বা বিএনপির এখন যে দুরবস্থা আপনারা সৃষ্টি করছেন, এতে আপনাদের কারো স্বার্থ রক্ষিত হবে না। আর আমাদের তরফ থেকে যেটা দরকার, আমাদের হলো যে বলিষ্ঠ কূটনীতি দরকার এবং একটা ন্যাশনাল কনসেনসাস দরকার, যেটা মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে। দেশ বিভক্ত হওয়াতে এই বিদেশিরা 24-এর জঙ্গিদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে এমন অবস্থা করতে পারলো যে এখন তারেক রহমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী, অবশ্যই একজন সিনিয়র মানুষ, দীর্ঘদিন বিদেশে চাকরি করেছে, দেশে চাকরি করেছে, তার যে কঠিন অবস্থা দেখলাম ছবিতে। চীনের দুইটা লোক, ওই যে যার নাম বললাম ওয়াং হুনিং এবং ওয়াংয়ের সাথে উনি যখন হ্যান্ডশেক করছেন, আপনারা এটা ফরেন মিনিস্ট্রির ফেসবুকে পাবেন, আরো নানান জায়গায়, এমনকি চাইনিজ এম্বাসি যেটা বাংলাদেশে আছে তাদেরও ফেসবুকে পাবেন। খলিল সাহেব খুবই বিধ্বস্ত, দেখে মায়া লাগলো। ধন্যবাদ সবাইকে। আম, আমি ভারতের রাজনীতির বিষয়াদি একটা গণতান্ত্রিক মানে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সেটা নিশ্চয়ই ফলো করি, দেখি, বিশ্লেষণ করি, যেটা সারা পৃথিবীর অন্যান্য দেশের রাজনীতিকে ফলো করি। কিন্তু ভারতীয় রাজনীতিতে হস্তক্ষেপ বা তাদের ব্যাপারে কোনো ধরনের মন্তব্য বা ভারতীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মন্তব্য, এগুলো আসলে আমার উদ্দেশ্য নয়, করিও না। 2024 সালের 5ই আগস্টের পর আমি জীবনের প্রথমবারের মতো কিন্তু ভারতে যাই হচ্ছে এই 5ই আগস্টেরই পর। ইংল্যান্ড থেকে আমার মার, অনেকেই জানে যে আমার মার চিকিৎসা চলছিল, সেই চিকিৎসা শেষে একটা পর্যায়ে চেন্নাই থেকে আমার কলকাতাতে প্রথম যাওয়া হয়। তো গত 2 বছর ধরে এই পশ্চিমবঙ্গের সাথে আমার একটা ভীষণ হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়েছে। কলকাতার লেখক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, চলচ্চিত্রকার, অভিনয় শিল্পী, গায়ক, গায়িকা, ভিন্ন জনরার মানুষের সাথে আমার সম্পর্ক হয়েছে, পরিচিত হয়েছি। এবং বলা যেতে পারে পশ্চিমবঙ্গর সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষক, বুদ্ধিজীবী, ছাত্র, রাজনীতিবিদ, বিভিন্ন জনরার মানুষের সাথে আমার এই গত 2 বছরে বলবো ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। তাদের কথা বুঝবার, তারাও আমার কথা শুনবার, এই ধরনের এক ধরনের মিথস্ক্রিয়া আমাদের মধ্যে আদান প্রদান হচ্ছে। ভারতের বিভিন্ন অঞ্চলে যখনই গেছি, বিভিন্ন স্টেশনে, রাস্তায়, পথে ঘাটে, কফি শপে, সেখানে আমার ভক্তদের পেয়েছি, আমার অনুরাগীদের পেয়েছি। এটা আমার জন্য অনেক বিশাল পাওয়া। আমার মতো একজন অভাজনের ভক্ত এই ভারতবর্ষে রয়েছে, পশ্চিমবঙ্গে, সেটি আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এই ভালোবাসাটুকু আমি পেয়েছি নানান রকম করে। তো সেই জায়গা থেকে আমি বলি যে ভারতের এই রাজনীতি, ভারতের চিন্তা, তাদের কালচার, এগুলোর দিকে বরাবরই আমার নজর ছিল বটে। তো কিছুদিন আগে আমি লক্ষ্য করেছি যে সাবেক যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শ্রীমতী মমতা ব্যানার্জি, তার ভাইপো অভিষেক ব্যানার্জি, ছেলেটিকে আমার কিন্তু খুব স্মার্ট মনে হতো যে সবাই বলতো যে খুব স্মার্টলি কথা বলে, পরবর্তী মুখ্যমন্ত্রী মনে হয় তিনিই হবেন, খুবই তার ফিউচারে কথা বলতেন, এবং তার বেশ কিছু বক্তব্য শুনেছি দুর্দান্ত। কিন্তু ছেলেটি গত 2-3 সপ্তাহ আগে বা গত মাসে ধুম করে বলে ফেললো যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি 1.5 বছর ধরে ভারতে কিভাবে আছেন, শরণার্থী হিসেবে নাকি অনুপ্রবেশকারী, এই কথা বলে অভিষেক একটা বক্তব্য দিয়েছে, যেটা ভীষণ অবাক করবার মতো একটা ব্যাপার। অভিষেককে অনেকেই বলে থাকেন যে খুবই বুদ্ধিমান রাজনীতিবিদ, চৌকস রাজনীতি হতে যাচ্ছেন বয়স কম হলেও। আমি খুব অবাক হয়েছি। কেন অবাক হয়েছি? যে ভারতের যতগুলো রাজনৈতিক দল রয়েছে মেইন স্ট্রিমের, তারা প্রত্যেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতে ওয়েলকাম জানিয়েছেন। আপনারা জানেন যে 5ই আগস্টে মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী একটি নিরাপদ জায়গাতে সরিয়ে নেয় বাংলাদেশে একটি বৃহৎ জঙ্গি আক্রমণের প্রেক্ষিতে। যাই হোক, অভিষেক সম্ভবত পশ্চিমবঙ্গের মানুষের পালস ধরতে পারেনি। এই যে বললাম যে পশ্চিমবঙ্গের মানুষের সাথে আমার একটা হৃদ্যতা তৈরি হয়েছে বিভিন্ন জনরার, কেন বলেছি এই কথাটা?
প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সাধারণ মানুষ, যেখানে খেতে গেছি, ক্যাফে, রেস্তোরাঁ, রাস্তায় ঘাটে, কনসার্টে, থিয়েটারে, যত জায়গাতে গেছি আমি কলকাতাতে, সাধারণ মানুষ আমার পরিচয় পেয়ে বা কেউ আমাকে চিনতে পেয়ে আমাকে জিজ্ঞেস করেছেন, দাদা এত বড় একটা ঘটনা ঘটে গেল, কি হবে বাংলাদেশের। প্রত্যেকটা মানুষ মাননীয় প্রধানমন্ত্রী, এক তুমুল ভক্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শেখ হাসিনা, আওয়ামী লীগ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সেকুলারিজম, বাংলাদেশের প্রগতিশীল চিন্তা, বাংলাদেশের কালচার, এগুলোর প্রতি পশ্চিমবঙ্গের মানুষের এক ধরনের তীব্র ভালোবাসা রয়েছে। তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এমন অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ রকমের ভক্ত। সেটা একেবারে অভিনয় শিল্পী থেকে রাজনীতিবিদ থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ পর্যন্ত। এই যে পালস, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে যে জনতার একটা ভালোবাসা পশ্চিমবঙ্গের, এই পালস মমতা ব্যানার্জিও তার দল বুঝতে পারেনি। এটি আমার জন্য খুবই বিস্ময়কর। আমি সবার কথা বলবো না, যদি মমতা ব্যানার্জির ভাইপো এটা বলে থাকে, আমি জানি না তারা কাকে প্রমোট করার জন্য বলেছে, কি কারণে বলেছে, আমার কোনো ধারণা নাই। কিন্তু আমি বিস্ময় হয়েছি যে আমার কাছে মনে হলো যে পশ্চিমবঙ্গের অনেক ইস্যুস রয়েছে পলিটিক্যাল, অনেক, সেটা তাদের জনগণ নির্ধারণ করেছে, তারা কেন ভোট দেওয়ার ক্ষেত্রে কি কি জিনিস চুজ করেছেন। কিন্তু একটা জিনিস আমি খুবই হলফ করে বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যু একটি ব্যাপার, যে তার প্রতি যারা মমতা সেখানে দেখায়নি, যা তার প্রতি একটু রুষ্ট হয়েছে, সাধারণ জনগণ ভালোভাবে নেয়নি। বাংলাদেশে হিন্দু জনগণকে যেই পরিমাণ টর্চার করেছে জামাত, বিএনপি, এনসিপিরা মিলে 5ই অগাস্টের পরে বা তার আগে এই মৌলবাদীরা, সেটা ভারতের জনগণ ভালোভাবে নেয়নি। এবং এই যে মন্তব্য, এই মন্তব্যের রিপার্কেশন, এটার যে পাবলিক কিভাবে জবাব দিয়েছে দেখতে পেলাম, যে তৃণমূলের একেবারে সাচ্চা ভোটার, যারা একেবারে খাস ভোটার বা তৃণমূলকেই ভোট দেবে, তারা পর্যন্ত আহত হয়েছে বাংলাদেশ প্রসঙ্গে তৃণমূলের যেই স্ট্যান্ড সেটি দেখে। পক্ষান্তরে বিজেপির শ্রী শুভেন্দু অধিকারী, তাকে আমি নিজ চোখে দেখেছি বাংলাদেশের পরবর্তী এই 5ই অগস্টের পরিস্থিতির পর কি দুর্দান্তভাবে তিনি বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন, বাংলাদেশের জঙ্গিদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, দখলদার ইউনূসের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এই এনসিপির টোকাই ছেচরা এদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এবং বাংলাদেশের জনগণের প্রতি তার ভালোবাসা, স্নেহ কি দুর্দান্তভাবে প্রকাশ পেয়েছে। আমি অনেক কথা জানি যে আমাদের অনেক মানুষকে তিনি কত রকমের যে সাহায্য তার কাছ থেকে মানুষ পেয়েছে, এগুলো আমি ডিটেলস বলতে যাচ্ছি না, মানে এগুলো ভেতরের কথা, যেটা আমাকে মুগ্ধ করেছে। সো শুভেন্দু অধিকারী বরাবর মাননীয় প্রধানমন্ত্রীকে যে সম্মান, ভালোবাসা দেখিয়েছেন, এটি অনেকগুলো ইস্যু থাকতে পারে পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনে, এটি একটি যেটি শুভেন্দু অধিকারী তথা বিজেপির দিকে একটা প্রবলভাবে এই ভোটকে টেনেছে বলে আমার অন্তত পক্ষে অভিজ্ঞতা মনে হয়েছে। অনেকে বলতে পারেন যে না, এটা একটা ইস্যু মাত্র, এটা একটা অংশ মাত্র, বাংলাদেশ পুরোটা না। আমিও একমত যে অনেক ইস্যুস রয়েছে পশ্চিমবঙ্গে, গেছি আমি দেখেছি, নানান ধরনের মতামত রয়েছে সেখানে, আউটসাইডার থেকে শুরু করে বিভিন্ন রকমের ভোটার সংখ্যা, রিলিজন, অনেক কিছু এসেছে, সেটা এসেছে, এটা একেবারেই ভারতের ইন্টারনাল ব্যাপার, এগুলো নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে যে অভিষেকের যে মন্তব্য, মমতা ব্যানার্জির স্ট্যান্ড, যেই নীরবতা, সেটা অনেককে আহত করেছে, এবং অনেক ইস্যুসের মধ্যে এটি একটি সেগমেন্ট, একটি অংশ হিসেবে এসেছে বলে আমার কাছে মনে হয়েছে। সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীকে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই, তার প্রতি আমার সম্মান রয়েছে। তিনি যেভাবে স্ট্যান্ড দাঁড়িয়ে গেছেন বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের যারা হিন্দু ধর্মাবলম্বীদের উপরে যে
অত্যাচার করা হয়েছে সেটার ব্যাপারে যেভাবে তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন। এবং আরেকটা ব্যাপার যে ভারতের যে এই পশ্চিমবঙ্গের যে মিডিয়া, তাদের সাথে তো আমার একেবারে আত্মার মতো একটা সম্পর্ক হয়েছে। সাংবাদিক বলেন, সেখানে গেলে তো আমি নিয়মিত প্রেস ক্লাবে যাই, কথা বলি। আমার সাংবাদিক বন্ধু বান্ধব, প্রচুর সাংবাদিক বন্ধু বান্ধব, তাদের সাথে কথা বলে যেটা দেখেছি, তারা যেরকমভাবে স্ট্রংলি দাঁড়িয়ে গেছে বাংলাদেশের পক্ষে, সেটা তৃণমূল দাঁড়াতে ব্যর্থ হয়েছে। তো এই ভরাডুবির কার্যকারণ ভারতীয় জনতারাই, ভারতীয় মানুষরাই সেটা নিশ্চয়ই বের করবেন। কিন্তু বাংলাদেশ ইস্যু, বাংলাদেশ আওয়ামী লীগ ইস্যু, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যু, এটি একটি বড় কারণ। কারণ দিনের শেষে সেখানে বাঙালি, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের কালচার, সংস্কৃতি, এগুলোকে পশ্চিমবঙ্গের মানুষ নানানভাবে ধারণ করে, নানানভাবে ভালোবাসেন। এইটা থেকে কিন্তু এগুলোর অনেক বড় ইতিহাস রয়েছে। 47-এর দেশভাগ, দেশভাগের স্মৃতি, বাংলাদেশের স্মৃতি, একটা বড় অংশ 47 দেশভাগে পরে এখানে এসছে। সো এগুলো অনেক ইস্যুস রয়েছে। আমি নিজে মনে আছে কলেজ স্ট্রিটে যখন আরজি করের ঘটনাটা ঘটলো, সেখানে দেখেছি মানুষের কি তীব্র প্রতিবাদ। 5ই অগাস্টের পরে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, মানুষ ধরে আমাকে, সেখানে আমাকে চিনতে পেরে আমাকে বক্তৃতা দিতে পর্যন্ত আমি সেখানে গেছি। আমি সেখানে বাংলাদেশের কথা বলেছি, বাংলাদেশের মানুষের কথা বলেছি, বাংলাদেশের মানুষের উপর নির্যাতনের কথা বলেছি, বাংলাদেশের হিন্দুদের উপরে, খ্রিস্টানদের উপরে, বৌদ্ধদের উপরে জামাত, বিএনপি, এনসিপি, এই টোকাই, হিজবুত তাহরির, এদের অত্যাচারের কথা বলেছি। ফলে সেখানে আমি দেখেছি যে এই জায়গাতে কিরকম ভাবে একটা স্ট্রং। ফলে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো বা তার দল হয়তোবা এই পুরো ব্যাপারটা ধরতে অক্ষম হয়েছেন। এবং অনেকগুলো ইস্যুজের ভেতরে এটি যে একটি ইস্যু, সেটির বলার অপেক্ষাই রাখে না। এই ব্যাপারটাই আসলে আলোচনা করবার জন্য আজকে আমার এই ভিডিও। মোদ্দা কথা হচ্ছে যে আপনি যখন পাবলিকের পালস ধরতে পারবেন না, আপনি যখন মানুষের, সাধারণ মানুষের হৃদয়ঙ্গম করবার যেই টপিক, সেটাকে যখন আপনি আহত করবেন, নির্যাতন করবেন, তখন ফলাফল কেমন হতে পারে এটা আমরা এখন দেখতে পেয়েছি। তো এতটুকুই বলার ছিল। বিধানসভাতে জয়ী দল বিজেপিকে, তথা বিশেষ করে শুভেন্দু অধিকারীকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা, কৃতজ্ঞতা আমার রইল। বিজিতদের প্রতিও আমার শুভকামনা রইল। নিশ্চয়ই তারা ভবিষ্যতে এসব সমস্ত কিছু লক্ষ্য করবেন। মোট কথা, ভারত, কলকাতা, পশ্চিমবঙ্গ, বাঙালি, এগুলো এক দুর্দান্ত ব্যাপার। আমার কাছে তো কলকাতা একটা ম্যাজিক্যাল সিটি। পশ্চিমবঙ্গে যারা গেছেন তারা জানেন আমি কি মিন করছি। তার মানুষ, তার কালচার, তার চিন্তা, তার ভাবনা, তার বই পড়া, তার মানে এক অসাধারণ এক ব্যাপার এই পশ্চিমবঙ্গ। আমি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে আমার ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই। আপনাদের সিদ্ধান্তের প্রতি আমাদের সম্মান রইল, ভালোবাসা রইল। এই যে আপনি যদি লাগাইও কিন্তু ঝামেলা ফেলাইলেন, কূটনৈতিক ভাষাতে এটা হবে না। আপনি বলেন আছে আমাদের দেন, এটা বইলে ফেলেন, তাহলে তো ঝামেলা। আপনি তো স্বীকারই করেন না। স্বীকার না করলে তো আপনাকে পুশব্যাক কি করবে? এই যে পাঠাচ্ছে পাসপোর্ট, তাদের লাইভ ভিডিও আসতেছে, তাদের ধরে ধরে পাঠা, তারা বলতেছে বাড়ি গই বরিশাল, বাড়ি গই নেত্রকোনা, বাড়ি গই নোয়াখালী, বাড়ি গই চিটাগাং, বাড়ি গই সিলেট, বলতেছে তারা। এমনকি ওই যে জামাতিদের একটা পত্রিকা আছে আলবদতের, যে ফেস দ্য পিপল নাকি মেজ দ্য পিপল আছে একটা, কি যেন, সেখানে তারা 12 জন লাইভ এসে বলতেছে যে তারা অবৈধভাবে ভারতে ঢুকেছে এবং জেলে আছে। ওই 12 জনকে পাঠালে তো আপনি বলবেন কেন, আপনি বলেন না কেন ওই 12 জন আপনার? তারা লাইভ এসে বলতেছে তার বাড়ি কই, তার মায়ের সাক্ষাৎকার ওই ফেস দ্য না মেজ দ্য পিপলে লিখছে, ভিডিও শো আছে, আপনি যান। কই আপনি তো স্বীকার, আপনি তো হু হা করলেন না। আমরা তো সেই দেশ যে সৌদি আরব থেকে শত শত নারী ধর্ষিত হয়ে আসে, আমাদের সচিব বলে, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বলে এগুলো মিথ্যা কথা। তো আপনার তো সেই দেশ, আপনি স্বীকার করেন। আপনি বলেন আপনার অবৈধ বাংলাদেশী, ওইটাই বলেন, আপনার ভাষাতেই বলুন, যদি তাকে ফেরত দেন। সেটা কি বাংলাদেশ সরকার বলেছে? বলেন, বলতে বলেন। সেটা বলতে পারবেন না। কারণ আপনি তা জানেন। আপনি জানেন যে আপনার পোলা, আমার পোলা আরেকজনের বাড়িতে থাকে, খায়, আমরা মানে মুরগের মতো দায়িত্ব পালন করছেন। মানে বাংলাদেশের সরকার মুরগের দায়িত্ব পালন করতেছে। 50 লাখ ভারতীয় ভারতে গিয়ে অবৈধভাবে আছে। যখন সেটা প্রশ্ন করে আপনি বলেন কিছুই জানেন না আপনি। তো তাহলে ভারত তখন কি করবে? আপনি কি করবেন?
আপনি তখন কি করতেন আপনার জায়গায়? আপনি বাংলাদেশে ভারতীয়দের থাকতে দিবেন? বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, এই সরকারের আমলে আবার নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। আপনারা সবাই জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটি রীতিমতো দাকুমড়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সেই সম্পর্কের ভিত্তিতে আমাদের ব্যবসা-বাণিজ্য, আমাদের পর্যটন, আমাদের চিকিৎসা ভিসা থেকে শুরু করে ভারতের সঙ্গে যে সকল চলমান বিষয় গত ১৭ বছরে রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল, তা রীতিমতো বন্ধ হয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত সীমিত আকারে খুব অল্প পর্যায়ে সেগুলো চালু আছে। যেমন ধরুন, আমরা ভারতের বড়, বড় যে বন্দরগুলো, যেগুলো আমাদের প্রয়োজন, সেগুলোকে আমরা ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারতাম এবং বছরে না হলেও $1.5 বিলিয়ন অথবা $1 বিলিয়ন, নট লেস দ্যান $1.5 বিলিয়ন আমরা বাণিজ্যিক সুবিধা পেতাম। আমাদের দেশ থেকে আমরা যখন এক্সপোর্ট করতে গিয়ে এখানে আমাদের ঢাকা বিমানবন্দর বা আমাদের চট্টগ্রাম বন্দর থেকে যে সকল এয়ারে অথবা সিতে যে সকল শিপমেন্ট ইউরোপে যায়, আমেরিকাতে যায়, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে তাড়াহুড়োর কারণে বা অন্য বিভিন্ন কারণে আমরা সেই শিডিউলগুলো রক্ষা করতে পারিনি। জাস্ট উদাহরণ, যদি চট্টগ্রাম বন্দর থেকে একটি কন্টেনার বা একটা জাহাজ আমরা ইস্ট কোস্টে পাঠাতে চাই আমেরিকাতে, তো সেক্ষেত্রে কাট আপ টাইম ধরুন 30 দিন। এখন আমাদের গার্মেন্টস মালিকরা দেখা গেল যে এই কাট আপ টাইমের মধ্যে তাদের হাতের সময় আছে 15 দিনের, কারণ হলো প্রোডাকশনে তাদের দেরি হয়েছে। এখন 15 দিনের মধ্যে সে কোনো যাকে বলা হয় সিতে এই মাল পাঠাতে পারছে না, মানে সমুদ্রপথে এই মাল পাঠাতে পারছে না, তাকে এয়ারে পাঠাতে হবে। তো এয়ারে যদি পাঠাতে হয় তাহলে সিতে যদি মালের ভাড়া হয় $1,000, এয়ারে এটির ভাড়া হয়ে যাবে $10,000, জাস্ট 10 টাইমস। তখন সেই কাজ করে কি, বাংলাদেশ থেকে এই মালটি সমুদ্রপথে বাই ট্রাকে অথবা বাই এয়ারে সে কলকাতাতে, নাভারশিবাতে, মুম্বাইতে, অন্য যে কোনো একটা সমুদ্র অথবা বিমানবন্দরে সে পাঠিয়ে দেয়। তারপরে সে এটাকে ওই কাঙ্ক্ষিত গন্তব্যে ইউরোপে বা আমেরিকাতে পাঠিয়ে দেয়। এতে করে তার যে টাকা সেভ হয়, আমাদের যে লাভ হয়, আমরা হিসাব করে দেখেছি বছরে $1.5 বিলিয়ন, অর্থাৎ প্রায় 16 থেকে 17,000 কোটি টাকা বাংলাদেশের লাভ হয়। এটা এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুটো মিলিয়ে। একইভাবে আবার আমরা যে মালগুলো চায়না, মানে বিশেষ করে ইউরোপ থেকে আনি, আমেরিকা থেকে আনি, ইভেন মিডল ইস্ট থেকে আনি, তো মিডল ইস্ট থেকে যে মালগুলো আনি সেগুলোর যে জাহাজের ফ্রিকোয়েন্সি চট্টগ্রাম বন্দরের সাথে, সেই বন্দরের সাথে ফ্রিকোয়েন্সিটা আমাদের মেলে না। এই জাহাজগুলো মধ্যপ্রাচ্য থেকে কখনো শ্রীলঙ্কা হয়ে আসে, কখনো কলম্বো হয়ে আসে, ইভেন সাংহাই থেকে যে মালগুলো আসে সেইগুলো এই ট্রানজিট হয়ে আসার কারণে ক্ষেত্র বিশেষে 1.5 মাস সময় লাগে। এজন্য ভাড়া কম পাওয়ার জন্য অনেক ক্ষেত্রে আমরা করি কি, ফ্রিকোয়েন্সি সাংহাই থেকে দেখা গেল কলকাতাতে হলদিয়া পোর্টে, সাংহাই থেকে মুম্বাই পোর্টে যে শিপমেন্টগুলো আসে সেখান থেকে আমরা আবার বাংলাদেশে নিয়ে আসি ফ্রিকুয়েন্টলি। এভাবে আমরা গত 10-15 বছর ধরে ভারতের এই সুযোগগুলো পাচ্ছিলাম। বিনিময়ে ভারত আমাদের কাছ থেকে কী পাচ্ছিল সেটা আপনারা জানেন ভালো। এখানে মূল ব্যাপার হলো যে আমরা তাদেরকে সব ট্রানজিট দিয়ে রেখেছিলাম, কিন্তু আমাদের দেশের সঙ্গে ভারতের যে ব্যবসায়িক সুযোগ সুবিধা, সেখানে চট্টগ্রাম বন্দর বা মংলা বন্দর ব্যবহার করে তাদের 7 সিস্টারে তারা যে লজিস্টিক সাপোর্ট দেওয়ার কথা চিন্তা করছিল, সেটা আসলে ভারতের জন্য কখনোই ভায়াবল হয়নি। টিল না, হয়তো ভবিষ্যতে হতো। অথবা আমরা যে ভৈরব যে বন্দর, আশুগঞ্জ ভৈরব যে বন্দর, নদী বন্দর, এটাকে ভারত ব্যবহার করে এখান থেকে কার্গোতে তারা কলকাতা থেকে মাল পাঠাতো। এই মালগুলো আবার বাই রোডে সেই কুমিল্লা হয়ে তারপরে সেটা সেই সীমান্তে যাকে বলা হয় আগরতলা চলে যেত। তো এটা ওদের ছিল, কিন্তু এটাও যে খুব বেশি ভায়াবল হয়েছে, নট লাইক দ্যাট। এর বাইরে বাংলাদেশ থেকে বাসে করে কলকাতাতে যাওয়া যেত, কলকাতা থেকে বাসে, এটা রেসিপ্রোকাল ছিল, আমাদেরও লাভ হতো, ওদেরও লাভ হতো। আবার বাংলাদেশ থেকে ট্রেনে করে সেই কলকাতাতে যাওয়া হতো, না মানে লঞ্চে করে, আবার কলকাতা থেকে লঞ্চে বা স্টিমারে করে ঢাকা আসা যেত। এই কাজগুলো শুরু হয়েছিল, কিন্তু এগুলো ব্যাপকভাবে চালু হয়নি এবং এই বিষয়গুলো ছিল আসলে রেসিপ্রোকাল। কিন্তু ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে 1 নম্বর হলো যে আমাদের ছিটমহল যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা শূন্য। এটা পৃথিবীর ইতিহাসে এক অনন্য ঘটনা। শেখ হাসিনাকে আপনি যত গালাগাল করেন না কেন, এই একটা বিষয়ের জন্য তাকে পুরস্কৃত করতে হবে, ধন্যবাদ দিতে হবে, যে বাংলাদেশের সাথে ভারতের যে ছিটমহল সমস্যা, এরকম সমস্যা সারা দুনিয়াতে লক্ষ লক্ষ সমস্যা রয়েছে, যেটি 100 বছরও রিজলভ হয়নি, 50 বছরও হয়নি। কিন্তু বাংলাদেশের ছিটমহল সমস্যা যেভাবে শেখ হাসিনার জামানাতে নিষ্পত্তি হয়েছে, এটি বিরল। 1। 2 নম্বর হলো যে
ভারতের সঙ্গে আমাদের যে সীমান্তে বেরুবাড়ি, আঙ্গরপোতা, দহগ্রাম এটা নিয়ে যে সমস্যা ছিল, সেখানে যে আমরা নতুন রিশিডিউল অ্যাটলিস্ট 8 থেকে 10,000 বর্গ কিলোমিটারের এলাকা, 10,000 বর্গ কিলোমিটার এলাকা আমরা পেয়েছি। ভারতের কাছ থেকে চিন্তা করতে পারেন 10,000 বর্গ কিলোমিটার এলাকা, কম বেশি হতে পারে, জাস্ট আমি একটা বললাম, ধরুন 1,000 বর্গ কিলোমিটার এলাকা, ধরুন 1 বর্গ কিলোমিটার এলাকা আমরা এটা ভারত থেকে পেয়েছি। আচ্ছা, এরপরে ভারতের সঙ্গে মায়ানমারের সঙ্গে আমাদের যে সমুদ্র বিরোধ ছিল, সেই বিরোধের শেখ হাসিনার জামানাতে একটা নির্ধারণভাবে আমরা একটা ভালো ফলাফল পেয়েছি, চমৎকার একটি ফলাফল পেয়েছি। এখনও কিছু আনসেটেল বিষয় আছে। তো এই বিষয়গুলো নিয়ে ভারতের সাথে রেল ট্রানজিট, অন্যান্য যে বিষয়গুলো ছিল, সেইগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে এসে একেবারে সব মুক্তবে পড়ে। কেবলমাত্র আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানি, রপ্তানিতে ধস নেমেছে। বাংলাদেশ থেকে ভারতে যে আমরা রপ্তানি করতাম বিনা শুল্কে, একেবারে সম্পূর্ণ বিনা শুল্কে, সেটা বন্ধ হয়ে গেছে। আর ভারত থেকে আমরা যে সকল পণ্য আনতাম, সেই সকল পণ্য আমরা আনছি, বিকজ ওইগুলো ছাড়া আমাদেরও চলবে না আর ভারতেরও চলবে না। তো এই জায়গাগুলোতে আমাদের কস্টিং অনেক বেড়ে গেছে, এবং ভারতের এই বেপরোয়া এক্সপোর্টের কারণে আমাদের যে স্পিনিং মিলগুলো, এগুলো সব নষ্ট হয়ে গেছে। এত কিছুর পরেও ভারতের সাথে আমাদের যে সম্পর্কটি, সেই সম্পর্কটি বর্তমান সরকারের ছিল টপ প্রায়োরিটি। এর কারণ হলো যে আমাদের ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মন মানসিকতা, এমনকি বিনোদন, এগুলোর সঙ্গে ভারতের যে একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আমাদের বাংলাদেশের ভিক্ষুকরা ভারতে যায় ভিক্ষা করতে, সারাদিন ভিক্ষা করে চলে আসে। ভারতের ভিক্ষুকরা বাংলাদেশে আসে ভিক্ষা করতে, এবং সীমান্তে তারা ভিক্ষা টিকে করে চলে যায়। সীমান্তে বিভিন্ন জায়গাতে অন্ততপক্ষে 10 লাখ লোক রয়েছে, যাদের এই সীমান্ত বাণিজ্যের উপর নির্ভর করে। বাংলাদেশের কাঁচামরিচ ভারতে পাঠাবে, ভারতের ডিম বাংলাদেশে আনবে, এবং ডেইলি এই কাজ করে এক একজনের 500, 1000, 2000, 5000 টাকা লাভ হচ্ছে। এগুলো নিয়ে সিন্ডিকেট আছে, বড় বড় চোরাকারবারি গ্রুপ আছে। সীমান্তে 10 লক্ষ লোক মোটামুটি এই শেখ হাসিনার পতনের পরে রীতিমতো মানে না খেয়ে মরার মতো অবস্থা তৈরি হয়েছে। তো সব মিলিয়ে একটা ব্যালেন্স তৈরি করার জন্য ভারতের সাথে যে সম্পর্ক, এটি এই সরকারের একটা প্রায়োরিটি সম্পর্ক ছিল, কিন্তু এটি হয়নি। এটি বরং এখন বুমেরাং হয়ে গেছে। যে দৃশ্য আমরা দেখছি বা যে সকল কথাবার্তা শুনছি, তাতে করে মনে হচ্ছে যে খুব দ্রুত এবং সহসা ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না। এখন এই সম্পর্কটা কী কারণে হলো? তারেক রহমান সাহেবের সঙ্গে তো ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে, ভালো হবে, এবং এইভাবে একটা চুক্তি, এইভাবে একটা কথাবার্তা বলেই তো সেখান থেকে আনা হয়েছিল। এরকম তো বাজারে প্রচলিত আছে, সত্য মিথ্যা বিএনপি ভালো বলতে পারবে। তো সেক্ষেত্রে কেন এরকম হলো, এটা প্রশ্ন। অনেকে বলার চেষ্টা করছে যে বিএনপি ক্ষমতা লাভ করার সাথে সাথে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে আইনটি পাশ করেছে, যার মাধ্যমে আওয়ামী লীগকে এখন একেবারে পার্লামেন্টে আইন করে রাজনীতি করতে নিষিদ্ধ করা হয়েছে, এটা ভারত ভালোভাবে নেয়নি। মানে শুধু ভারত ভালোভাবে না, এটাকে ভারত মনে করছে তাদের সাথে একটা অপমানজনক একটা অবস্থা। এর কারণ হলো, যদি তারেক রহমান সাহেবের সঙ্গে ভারতের আসলে কোনো কথা হয়ে থাকে, ভারত যদি আসলে তাকে কোনো গ্রিন সিগন্যাল দিয়ে থাকে, তাহলে এখানে তাদের যারা বন্ধু, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, তাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে একটা করিডোর দেওয়া, তাদেরকে একটা সুযোগ দেওয়া, এই কাজগুলো বিএনপির কাছে সঙ্গত কারণে ভারত দাবি করেছিল বা ভারত এই প্রস্তাবগুলো রেখেছিল। যেহেতু সেই জিনিসগুলো করা হয়নি, তো সঙ্গত কারণেই যাকে বলা হয় ভারত রাগ করবে, নিঃসন্দেহে ভারত রাগ করবে, এবং বাস্তবে সেই জিনিসটাই ঘটেছে। এবং এখন আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি, যে সরকার ক্রমশ চীনের দিকে ঝুঁকে যাচ্ছে, সরকার ক্রমশ আমেরিকার দিকে ঝুঁকে যাচ্ছে। এখন আমেরিকা এবং চীন, এই দুটো তো কোনো অবস্থাতেই আপনি একত্রে রাখতে পারবেন না। আপনি আমেরিকাকে যদি আরও 1000টা প্লেন কিনেন, বাংলাদেশের তেল গ্যাস সব কিছু দিয়ে দেন, কিন্তু যদি আপনি চীনের সাথে বন্ধুত্ব করতে চান, দহরম মহরম করতে চান, এটা আমেরিকা কোনো অবস্থাতেই মেনে নেবে না। তো এই যে কূটনীতির যে একটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা যেটা ধরুন জাপান পারে, যেটা ভারত পারে, এমনকি যেটা পাকিস্তান পারে, সেটা আসলে বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। একদিকে আপনি চীনকে রাখবেন, আর একদিকে ভারত রাখবেন, অন্যদিকে আমেরিকার সঙ্গে সমানে খেলবেন, যেটা শেখ হাসিনা চেষ্টা করেছিলেন, টিকেছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত সফল হতে পারেননি। তো সেই দিক থেকে যে নতুন সরকার, তাকে যে কোনো একটি রাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক স্থাপন করতে হবে। ইট মাইট বি ইউএসএ, ইট মাইট বি চায়না, ইট মাইট বি দিল্লি। যেভাবে এখন ধরুন সৌদি আরব টিকে আছে আমেরিকার উপর নির্ভর করে, উত্তর কোরিয়া টিকে আছে চীনের উপর নির্ভর করে,
শ্রীলঙ্কা টিকে আছে চীনের উপর নির্ভর করে। মায়ানমারকে তো পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিত আমেরিকা। তাদের বার্মা অ্যাক্ট অনুযায়ী সর্বোচ্চ দরকার হলে মায়ানমারকে শেষ করে দিত। পৃথিবীতে মানে যে কয়টি রাষ্ট্রকে, অন্য অফ দ্য টপ 5 যে রাষ্ট্রকে তারা শত্রু রাষ্ট্র মনে করে, তার মধ্যে মায়ানমার অন্যতম। 5টি শত্রু রাষ্ট্রের মধ্যে আমেরিকার। তো সেখানে মায়ানমারে তারা কিছু করতে পারছে না শুধুমাত্র চীনের কারণে। এবং এই যে বাংলাদেশের যে রোহিঙ্গা সমস্যা, এখানে জাতিসংঘের মাধ্যমে যে খেলাধুলা হচ্ছে, এখানে যে ডিপ স্টেট পলিসি হচ্ছে, এখানে যে আমাদের শান্তি দাদু শান্তি দাদি তারা যে ক্ষমতায় আসছেন, এটার পেছনে মূলত এই যে বার্মা অ্যাক্টের মাস্টার প্ল্যান এবং মায়ানমারকে অস্থির করার একটা মাস্টার প্ল্যান রয়েছে। তো সেই জায়গাতেও মায়ানমার টিকে আছে চীনের উপর ভরসা করে। এবং চীন এতটা শক্তিশালী, তারা মায়ানমারে এই মুহূর্তে অন্তত 10টা গ্রুপ রয়েছে পরস্পরের সাথে যুদ্ধ করছে। তারপরে এই 10টা গ্রুপের সাথেই কিন্তু সে মুরব্বী হিসেবে সম্পর্ক রক্ষা করে চলছে। তো এনিওয়ে, বাংলাদেশে এখন যে অবস্থা হচ্ছে, সেই অবস্থায় বাংলাদেশ হয়তো চীনের দিকে যাবে বা চেষ্টা করছে, বাংলাদেশ হয়তো আমেরিকার সাথে আরও বন্ধুত্ব করার চেষ্টা করছে বা করবে, কিন্তু ভারতের সাথে যে বন্ধুত্বের একটা সূচনা হয়েছিল এই সরকারের, সেটা এই মুহূর্তে যে জটিল পরিস্থিতিতে পড়েছে, সেটা সহসা এই পরিস্থিতির উন্নতি হবে না। 1। 2 নম্বর হলো যে সরকার এখন অনেকটা মাইন্ডকেট সিপায় পড়ে গেছে। সে ইচ্ছা করলেও ভারতকে ছাড় দিতে পারবে না। ভারতকে ছাড় দিতে হলে আওয়ামী লীগকে ছাড় দিতে হবে। আওয়ামী লীগকে যে ছাড় দেবে, সে ছাড় দিতে হলে বাংলাদেশে জামাত থেকে শুরু করে অন্যান্য দলগুলোর সাথে তাদের যে সম্পর্কটা, এটা থাকবে না। রাজপথে বিরোধী দলগুলো চিল্লাফাল্লা করবে, সরকারের মধ্যে অস্থিতিশীলতা দেখা দেবে। আওয়ামী লীগের যারা লোকজন আছে, আবার তারাও বাংলাদেশে এসে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কিচ্ছু করবেন না বা চুপচাপ বসে থাকবেন। থিংস নট লাইক দ্যাট। ফলে কেমন একটা জটিল হয়ে গেছে না পুরো পরিস্থিতি। মহান আল্লাহ